নমস্কার। আজকে একটা ঐতিহাসিক দিক আমি বলবো। এখানে জনজাতি ভাই বোনেরা বিভিন্ন জায়গার থেকে আজকের যেখানে যোগদান সবার যে আয়োজন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে, সেই উপলক্ষে একটু আগে আমাদের সামনে বক্তব্য রেখেছেন এবং মঞ্চে উপস্থিত ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। একটু আগে আমি যখন এখানে প্রবেশ করছিলাম দেখছিলাম, ভাবছিলাম এত সুন্দরভাবে কে বলছে, এত তালিও পড়ছে কন্টিনিউয়াস। দেখলাম যে আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা, উনিও মঞ্চে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক, ডাইনামিক লিডার, ইয়াং লিডার শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সম্মানিত বিধায়ক তথা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী পরিমল দেববর্মা মহোদয়। এখানে দুজন এমডিসিকেও আমি দেখতে পাচ্ছি আমার সামনে, সঞ্জীব বাবু আছেন এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, যারা এখানে যোগদান করতে এসছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে এসে হাতে ভারতীয় জনতা পার্টির যে পতাকা নিয়ে আপনারা যোগদান করতে এসছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ত্রিপুরাতে রাজনীতির নামে আমরা এত বছর দেখেছি কিভাবে সাধারণ কোমলমতি যারা জনজাতি তাদেরকে বিভ্রান্ত এতদিন ধরে করে এসছে। আমরা এর থেকে মুক্তি দিতে আমরা বাধ্য এবং মুক্তি দিতে হবে, কারণ আমাদের যিনি লিডার তার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বর্তমানে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। এরকম একটা অবস্থা হচ্ছিল যে মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির জনজাতি যারা আছেন ত্রিপুরাতে, তারা ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের আস্থা বা বিশ্বাসের একটা গ্যাপ রয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে, আপনাদের উপস্থিতিতে, মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আমি বলতে চাই, কেন জানি আমার সবসময় একটা বিশ্বাস ছিল যে আমরা ঠিকভাবে আমরা জনজাতিদের কাছে হয়তোবা আমরা যেতে পারিনি, বা তাদের সমর্থন আমরা আরো যেভাবে এখন বর্তমান যুগে জানানোর যে বিষয় সেটা হয়তো আমরা করতে পারিনি। তার জন্য অনেক মানুষ বিভ্রান্তি করে এই সংবাদ পরিবেশন করে। আজকে এই দিনটা কিন্তু আস্তে আস্তে করে এখন চলে যাচ্ছে। প্রচুর জনজাতি ভাই বোনেরা আমার সাথে প্রায়ই দেখা করে এসে, যে কোনো পার্টি হোক, যে কোনো কাজে হোক, যাই হোক, সেটা হচ্ছে আস্থা, বিশ্বাস। আমি যখন জনজাতি ভাই বোনদের দেখি মাঝে মাঝে অবাক হই যে হাসিটা তাদের মধ্যে কম দেখি। এই হাসি ফোটানোর দায়িত্ব আমাদের সে হাসি ফোটাতে হবে। কেন মুখের মধ্যে হাসি থাকবে না? সেটা যতক্ষণ ধরে আমরা না করব ততদিন ধরে আমরা সেই কাজটা আমরা করব জনজাতিদের যে লাস্ট অবধি তাদের মুখের হাসি যেন সর্বদা থাকে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, দেখুন এতদিন পর্যন্ত জনজাতিদের নিয়ে কেউ কোনো প্রধানমন্ত্রী, অটলজি চেষ্টা করেছেন, উনি শুরু করেছিলেন, এবং সেই কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর দেখুন কিভাবে জনজাতিদের সম্পর্কে উনি ফিল করতেন। আজকে পণ্ডিত দীনদয়ালজির ওনার জন্মদিন, বারবার উনি বলেছেন যে যারা অন্তিম ব্যক্তি, যারা লাস্ট মাইলে আছে, তাদের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এবং যখনই যে কোনো সিদ্ধান্ত সরকারের হবে, কেন্দ্রেরই হোক আমাদের রাজ্যেরই হোক, সেখানে যতক্ষণ ধরে না পৌঁছবে ততক্ষণ ধরে সমাজ বা রাজ্য ডেভেলপ করবে না। এবং সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আমি আজকে এখানে পরিতোষ দেববর্মা মহোদয় এবং করণ ত্রিপুরা ওনারা এবং ওনার যে পুরো জনজাতিদের নিয়ে এখানে এসছেন, তাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। এবং আমি আশা করি যে ভারতীয় জনতা পার্টির আপনারা যোগদান করার পরে আমাদের শক্তি অনেক বেশি এখন বেড়ে যাবে, আমি নিশ্চিত। প্রায় আমার কাছে যে ডাটা আছে, এখানে 230টা ফ্যামিলি এবং মোট ভোটার 920 জন। এটা বিশাল সংখ্যা। কিছুদিন আগে আমি যখন আমাদের গোমতী ডিস্ট্রিক্টের জমাতিয়া, আমাদের বাগমাতে আমি গিয়েছিলাম, রামপদ জমাতিয়াজির, সেখানেও দেখেছিলাম প্রচুর জনজাতি। আমরা আসলে মানুষকে যে জনজাতিদের উন্নয়ন নিয়ে যেভাবে আমরা কাজ করছি সেটা ওনারা বুঝে সব, কিন্তু গিয়ে পৌঁছানোটা হয়তো একটা খামতি আমাদের মধ্যে রয়েছে। এখন এই পৌঁছানোর যে বিষয়টা, এটার মধ্যে কোনো রকম গ্যাপ হবে না। সব সময় আমাদের পার্টি এবং আমাদের সরকার আপনাদের সাথে থাকবে, এবং আমরা ঠিক সময়ে ঠিক আপনাদের কাছে আমরা পৌঁছে যাব। পরিতোষ বাবুর, উনি এক্স জোনাল চেয়ারম্যান ত্রিপুরামাতার এবং ফাউন্ডার মেম্বার, এবং প্রেজেন্টলি উনি ইউথ ত্রিপুরা ফেডারেশনের ধলাই ডিস্ট্রিক্টের ইনচার্জ। কাজে এই ধরনের ব্যক্তি এখন বুঝতে পারছে যে ন্যাশনাল পার্টির সাথে যুক্ত না হলে যেমন দেশের উন্নয়ন হবে না, রাজ্যের উন্নয়ন হবে না। আস্তে আস্তে করে কিন্তু মানুষ বুঝতে পারছে। আমরা রাজনীতিটা রাজনীতির মতোই করতে চাই। রাজনীতি যেহেতু নীতি আছে, নীতি ছাড়া রাজনীতিটা এটা কোন ধরনের রাজনীতি? এটা মানুষের তো এটা রাজনীতির একটা ফিলোসফি থাকবে যে আমি এটার উপর ভিত্তি করে আমি আমার কাজটা করব। আমাদের সরকার, যে কারণে মানুষ আজকে এই সরকারের উপর বিশ্বাস আশ্বাস আছে। সারা ভারতবর্ষের মধ্যে এই জনজাতি গোষ্ঠী প্রায় 700। আমাদের ত্রিপুরাতে 19টি জাতি গোষ্ঠী আমরা বলি ঠিকই, কিন্তু তারপরও সাব ট্রাইব যদি আমরা দেখি, সেদিনও আমি জিজ্ঞেস করছিলাম ক্যাবিনেটে, প্রায় 40 থেকে তারও বেশি হয়তোবা আরো সাব ট্রাইব, তাদের খুব অল্প সংখ্যক, কিন্তু আমরা চাই তাদেরও যেন হারিয়ে না যায়। তার জন্য এই সরকার চেষ্টা করছে। সবাইকে আমরা একসাথে আমরা রাখতে চাই, তাদের পরিচয় যাতে নষ্ট না হয়। আমরা চাই যে আমাদের সমস্ত যেটা সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, মুখে এটা একটা নারা যেন না হয়, এটা যেন সত্যিকারের অর্থেই কার্যকরী হয়, সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা একবার ভাবুন, 2019 থেকে 2024 পর্যন্ত লাগাতার জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের মাননীয় প্রধানমন্ত্রীজি 7 বার পদ্মশ্রী উপাধি দিয়ে ভূষিত করেছেন। ভাবা যায় কোনোদিন এর আগে কেউ করেছে কোনোদিন? আপনারা এই জিনিসটা ভাববেন না, বুঝবেন না। ভোটের জন্য রাজনীতি না, যে সম্মান যে দেওয়ার সেই বিষয়টা আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যারা লিডাররা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই সম্মানটা দিয়েছেন। এবার ভাবুন, আমাদের যে দেশের এখন যিনি রাষ্ট্রপতিজি, জনজাতি গোষ্ঠীর গরিব একটা ফ্যামিলির থেকে উঠে আসা রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীজির
কারণে সেটা সম্ভবপর হয়েছে। আমাদের ভাববো না সেটা। আমাদের ত্রিপুরার থেকে কোনোদিন রাজ্যপাল হবে আমি তো ভাবিনি, আমি জানি না আপনারা কোনোদিন ভেবেছেন কিনা। এই রাজ পরিবারের একজন সুসন্তান সুশিক্ষিত ব্যক্তিকে, তেলেঙ্গানার মতো বড় রাজ্যের মধ্যে উনাকে গভর্নর করা হয়েছে, ভাবা যায় কোনোদিন? একের পর এক যেভাবে জনজাতিদের জন্য কাজ করে যাচ্ছে, আমাদের ত্রিপুরা ঐতিহাসিক কারণেই হোক, বিভিন্ন কারণেই হোক, এখানে জাতি জনজাতি একটা মিশ্র বসতি জায়গা হয়ে গেছে। এখানে একে অপরকে নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এখানে আমরা সবাই মিলে আমার অধিকার থেকে যাতে আমি বঞ্চিত না হই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সের দিকে আমরা নজর রাখবো যে আমার অধিকার, আমি মানুষ হিসাবে আমার যে অধিকার, সেই অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেই কাজটা আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমরা সেটা করতে চাই। এবং যারা ভুল চিন্তাধারা করছেন তাদেরকেও বুঝাতে চাই, এবং সেইভাবেই আমরা চলব। রাজনীতি যার যার রাজনীতি যে যে করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমি আমার রাজনীতি করব, তুমি বা আপনারা তোমার রাজনীতি করবে, এর মধ্যে তো বাধা দেওয়ার কোনো বিষয় নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করব, এবং রাজনীতির মধ্যে, অর্থাৎ রাজনীতি মানে কি? মানুষের সেবা করা। এখানে রাজনীতির ওই চেয়ারের উপর বসে থাকবো তার জন্য রাজনীতি নয়। এটা ডিফারেন্স আছে অন্যান্য পার্টিতে, যে কিছু যেভাবেই হোক এদিক সেদিক করে ক্ষমতায় আসতে হবে, ওর সাথে করে নেব অ্যালায়েন্স, এমুক তেমুক ইত্যাদি নানা রকম এই ধরনের রাজনীতি আমরা দেখেছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি যে 240 জনের যে এমপি আমাদের আছে, তারপরও আজকে এতগুলো অ্যালায়েন্স নিয়ে আজকে আমাদের দেশ চালাচ্ছেন। সেটা কেন সম্ভব হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রীজির উপর সে আস্থা বিশ্বাস আছে, যে এমন একজন নেতা যার উপর বিশ্বাস করা যায় যে সবার জন্য সব জায়গায় উনি কাজ করবেন। এবং আমরাও চাই এইভাবে সবাইকে নিয়ে আমরা কাজ করব, এছাড়া কোনো পথ নেই। বিভেদের মাধ্যমে কোনো অবস্থায় কাজ এগোবে না। এবং আমরা একের পর আমরা যে সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, আমি আশা করি যে এতে করে আমাদের ত্রিপুরার যে উন্নতি সেটা আগামী দিন হবে। আপনারা একটা জিনিস আপনারা খেয়াল করতে হবে, যে উজ্জয়ন্ত প্রসাদ, সেটা যখন সুকুমাই বাবু যখন মুখ্যমন্ত্রী হন, সেটা কিন্তু তখন এখানে অ্যাসেম্বলি শুরু হয়। সেই উজ্জয়ন্ত প্যালেস রাজ ফ্যামিলি সেটাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে সেটাকে। পরবর্তী সময়ে সেখানে মিউজিয়াম তৈরি হয়। মিউজিয়াম তৈরির পর আমরা কি করলাম, এই যে একটা জরাজীর্ণ অবস্থায় ছিল এই উজ্জয়ন্ত প্যালেস, সেটাকে আমরা কত পয়সা খরচ করে প্রতি বছর সেই ঐতিহ্যকে রক্ষার জন্য এই সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু সেটাকে ঐতিহ্যকে আমরা রাখছি। শুধু তাই নয়, আপনারা একটু ভাবতে হবে যে এই মাণিক্য ডাইনেস্টির ইতিহাস কেউ কিন্তু সেইভাবে চিন্তা করেনি। এখন গেলে দেখতে একটা শুধু সুন্দর একটা জায়গা সেখানে মনে হয়, সারা ভারতবর্ষের বহু লোক আসে, সেখানে বসার সুবিধা। আমরা সেই সাউন্ড লাইটের মাধ্যমে সেখানে পুরো ইতিহাস দেখাচ্ছি এখন, সেটা তো আগে কেউ কোনোদিন দেখায়নি। আমরা সেই ঐতিহ্যকে আমরা বজায় রেখেছি। আপনি যদি ডান দিকে যান বা দিকে যান, এত সুদৃশ্য একটা চেহারা, আমরা প্রাউড ফিল করি যে আমাদের মহারাজারা আমাদের এই কাজ করে গেছে। আমরা সবসময় ভারতীয় জনতা পার্টি আসার পর যেভাবে মহারাজাদের যেসব কীর্তি ওনারা করে গেছেন, এর আগে তো কোনো সরকার করেনি, এটা বুঝতে হবে। আমরা কিন্তু সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। আমরা আজকে নীরমহলের কি জরাজীর্ণ দশা অবস্থা ছিল, সেই আজকে যদি যান দেখবেন সেই ঐতিহ্যকে আমরা বজায় রেখেছি। একটা মনে হবে স্মার্ট এবং সুন্দর একটা পরিবেশ আমরা সেখানে বজায় রেখেছি, এবং তার ইতিহাস আমরা তুলে ধরতে চেয়েছি বাইরের থেকে যখন আসে। আজকে আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন, আপনারা এই বিষয়গুলো কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। আমাদের ত্রিপুরাতে যখন আগরতলা বিমানবন্দরের কথা যদি বলি, বারবার এটা বলতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর সিঙ্গার বিল নামে সেখানে প্রথম এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা উনি করেছেন
আমাদের উনাকে সম্মান দেওয়া উচিত ছিল, এবং কেউ দেয়নি। ভারতীয় জনতা পার্টি আসার পর উনার নামে আমরা সেই যে এয়ারপোর্ট, সিঙ্গারবিল এয়ারপোর্ট, যেটা আগরতলা এয়ারপোর্ট হয়েছিল, আজকে সেটা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্ট হয়েছে, সেটা আমরা দিয়েছি। আমার জন্ম এখানে কামানচুমনির সামনে, সেখানে আপনারা ভাবুন, আমার যদি এখন 70-এর উপর বয়স হয় আমার এখানে, সেখানে আমি নিজে দেখেছি কামানচুমনির পাশে একটা ছোট একটা আইল্যান্ড ছিল, আপনারা দেখেছেন, নিজে আমরা দেখতাম, 0 মাইল ফলক ছিল। এখান থেকে সব জায়গায়, যে তখন মাইল বলা হতো, যে উদয়পুর কত 50 মাইল, ধর্মনগর কত 180 মাইল, এখান থেকে শুরু হতো 0 মাইল ফলক, এবং সেটাকে কেউ দেখেনি। আমার বর্তমানে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার চিন্তা ভাবনা এলো যে এটার একটা নাম দেওয়া উচিত। সেখানে এই মহারাজা বীর বিক্রমের মূর্তি আমি প্রতিষ্ঠিত করি, এবং 0 মাইলকে মাটির নিচ থেকে উঠিয়ে সেটাকে আমি সেটাকে প্রতিষ্ঠিত করেছি। এবং মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে এই কারণে আমরা সম্মান দিয়েছি যে আমরা দেখেছি আগরতলা শহরকে উনি যেভাবে সাজিয়েছেন, আজকে মহারাজগঞ্জ বাজারেই হোক, আজকে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে হোক, বিভিন্ন জায়গায় উনার যেসব মন্ত্রী বাহাদুররা ছিলেন, উমাকান্ত একাডেমি, সব রাজ পরিবার, তার সেই সব কীর্তিগুলোকে আমরা রাখবো না? মহারাজা যে 4 জেনারেশন ধরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওদের একটা সম্পর্ক হয়েছিল, তো ওনাদের যে কীর্তি, রাজর্ষি, বিসর্জন, এইসব নাটক, মঞ্চস্থ বিভিন্ন জিনিস এখানে লিখে গেছেন, ইতিহাসকে আমরা ভুলবো? আজকে শচীন কর্তা, এস.ডি. বর্মন, কেউ তো সম্মান দেয়নি সেইভাবে। আমি নিজে ওনার যে আগরতলা এয়ারপোর্ট থেকে আসার পর যে আমাদের যে লিচু বাগানের ওখানে এস.ডি. বর্মনের মূর্তি আমি প্রতিষ্ঠিত করি আমাদের সরকারের তরফ থেকে। তা আমরা সম্মান আমরা দিতে পারি, কেউ যদি ভুল বুঝায় আমরা সম্মান দিতে জানি। আজকে যেখানে কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন 2004-এ বা 2005-এ খুব সম্ভব, সেখানে যারা যারা আমাদের স্কিমগুলো হয় সেই স্কিমগুলো বাস্তবায়নের জন্য সেখানে সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধুমাত্র যারা আমাদের জনজাতি আছে তাদেরকে যে আমাদের স্কিমগুলো যাতে প্রপারলি কাজ করে সেইগুলো ছিল, সেগুলো উঠিয়ে দিয়েছিল। কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম সাব ডিভিশনাল এবং ডিস্ট্রিক্ট লেভেলে সেখানে টিসিএ সমকক্ষ কোনো অফিসারকে দিয়ে শুধুমাত্র তাদের যে সব কাজগুলো আমরা করি সেটা যেন রাউন্ড দ্য ইয়ার, রাউন্ড দ্য ক্লক সেটা হয়, তার জন্য সেটা আবার নতুনভাবে আমরা তৈরি করেছি। আমাদের জনজাতি যারা সমাজপতিরা আছেন আপনারা সবাই জানেন, তাদেরকে 2000 টাকা, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে তাদের সাম্মানিক দিত। কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে যদি সাম্মানিকই দিত, কারণ ওনারা সমাজপতিদের সমাজের জন্য কাজ করেন, তাদের সম্মান যেহেতু দিতেই হয় তাহলে প্রপারলি সম্মান দিতে হবে। সেখানে একটা ক্যাপিং ছিল। কি ক্যাপিং ছিল? যে না, যারা এখানে এই কেউ যদি কোনো সমাজপতি যদি কোনো চাকরি করে বা কোনো সমাজপতি যদি গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পান তাহলে সে পাবে না। আমরা বললাম সাম্মানিক দিচ্ছি, ও যাই কাজ করুক, সেই যে ক্যাপিং সেটা উঠিয়ে দিলাম, পাশাপাশি 2000 থেকে 5000 টাকা করে দিলাম। এও বুঝতে হবে যে আমরা কোন দিকে, আমরা কোনো সবকা সাথ সবকা বিকাশ, যেহেতু আমাদের এই মন্ত্রে আমরা দীক্ষিত, আমাদের সবার জন্য চিন্তা করতে হবে। আমি শুধু তাই নয়, এখানে দেখা গেল যে এটা তোলার পরেও যে আগে 10 জন পেত, তাতে করে এই যে ক্রাইটেরিয়া ছিল উঠিয়ে দেওয়ার পরও 12 থেকে 13 জন পায়, এর বেশি পায় না। আমি বললাম অনেকে আছে জাতিগোষ্ঠী যাদের মধ্যে হয়তো বা সমাজপতি সিস্টেম নেই, কিন্তু তাদের তো কিছু একটা হবে। তাদের যে লিডার আছে তাদেরকেও আমি বলেছি লিস্ট করার জন্য, ডিএমকে বলেছি, এতে করে প্রায় 40-42 যাই হোক সবাইকে 5000 টাকা করে দেওয়ার, সেটাও আমি বলে দিয়েছি অলরেডি। আমরা সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। এবং একদিকে ডেভেলপমেন্ট, আজকে আমরা এডিসির মধ্যে কয়েক গুণ আমরা এবারের যে বাজেটে প্রচুর টাকা আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে একলব্য স্কুল, যে আমাদের এই যে ভারতীয় জনতা পার্টি, এটা কিন্তু বহু ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, সনাতন যে বিষয়, সনাতন ধর্ম,
এখানে ধর্ম মানে একটা পার্টিকুলার এরকম একটা যে ধর্ম বলতে বুঝি এরকম না। আমাদের যে এই সনাতন ধর্ম সেটা কিন্তু পৃথিবীর যত ধর্ম আছে সেই ধর্মের থেকে যার মানে ইতিহাস কেউ জানে না, কত পেছনে হাজার হাজার বছর কবে শুরু হয়েছে সে মানে অর্থাৎ আদি অনন্তহীন, সেটা হচ্ছে আমাদের ভারতীয়ের যে ধর্ম। সেই জায়গায় তার উপর ভিত্তি করে আমাদের যে ভারতীয় তত্ত্ব, সেই তথ্যকে রেখে আমাদের একলব্য স্কুল 21টার মতো মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা স্যাংশন দিয়েছে। 6টা অলরেডি চালু আছে, 6টা অলরেডি রেডি আছে। আমাদের মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বারবার বলছেন আপনি সময় দিন, সেটাকে ওপেন করব। আর বাকিগুলো সামনের বছর মধ্যে আমরা চেষ্টা করছি সেগুলো আমরা করে নেওয়ার জন্য। তো আমাদের যে এই যে এডুকেশন থেকে আরম্ভ করে সব দিকে, শিক্ষাই হোক, ইনফ্রাস্ট্রাকচারে হোক, আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে এখানে 900 কিলোমিটারের উপরে আজকে ডিজাইন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে, সেগুলো বেশিরভাগ জায়গা সেগুলো তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে আসছে। সেখানে আমাদের যে প্রধানমন্ত্রীর যে গ্রামীণ সড়ক যোজনা বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এরিয়া দিয়ে আসছে। তো যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কিন্তু সব জায়গায় হচ্ছে। এখানে আজকে সারা ত্রিপুরাকে আমরা যদি দেখি, সেই ত্রিপুরার মধ্যে 68% হচ্ছে এডিসি এলাকা। তো এডিসি এলাকা বাদ দিয়ে ডেভেলপমেন্ট হবে না। লাইন আমরা এতগুলো টাকা আমরা দিয়েছি, 860 কোটি টাকার মতো মোস্ট প্রবাবলি আমরা এবার দিয়েছি। তাছাড়াও যে সাব প্লেনেও প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা আমরা দিয়েছি। তো এই যে বিষয়, এরকম তো কেউ যদি বলে যে আমরা ডিপ্রাইভ করছি, ঘটনা তো সেরকম না। এগুলো তো আমাদের বোঝা উচিত। আজকে হোস্টেলের যারা আবাসিকরা আছেন 2023 সালে কত টাকা করে পেতেন? 55 টাকা করে। আর আমার পেছনেই লেগে থাকেন আমাদের এই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের যে করতে হবে বললাম খুব করো, কোনো যায় আসে না, করো, বাড়াও যা খুশি। সেখান থেকে আজকে এই 55 টাকা থেকে 80 টাকা আমরা করেছি। এতে করে 460টি যে হোস্টেল আছে সেখানে প্রায় 34,000 যারা আমাদের ছেলে মেয়েরা আছেন সেই সুযোগ তারা পেয়েছেন। এখানে 8ম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন, প্রি মেট্রিক যে স্কলারশিপ দেওয়া হয় তাদের 400 টাকা ছিল, সেখান থেকে 400 টাকা থেকে আমরা 1000 টাকা করেছি। যারা জনজাতি ছেলেমেয়েরা যারা পড়াশোনা করতে চায় তাদের বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং তাদেরকে মেরিট পুরস্কার সেটা দেওয়ার ব্যবস্থা করছে এবং বিভিন্ন কোচিং দেওয়ার আমরা আলাদাভাবে আমরা চেষ্টা করছি। আমরা এককালীন আর্থিক সাহায্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। 3টি আশ্রম বিদ্যালয়, 1টি আবাসিক বিদ্যালয় সিনিয়র বেসিক, আমরা সেটাকে সিনিয়র বেসিকে আমরা অলরেডি প্রমোট করেছি। এখানে হোস্টেল সম্পর্কে আজকেও একজন জনজাতি বোন আমার কাছে দেখা করেছিল, এখানে কয়েকজন আছে এর মধ্যে, তো ওনার সাথে এসেছিল। তো আমি বলেছি হোস্টেল, আমি বললাম আপনি কটা হোস্টেল? একটা হোস্টেলের কথা বলছেন। আমরা বললাম যে অলরেডি 29টি নতুন হোস্টেল অলরেডি তৈরি হয়ে গেছে এবং 44টি জনজাতি বিদ্যালয় আমরা তৈরি করে ফেলেছি। বিদ্যালয়ের কথাও বলছে। এখানে মহিলা কলেজ আগরতলাতে আমরা ট্রাইবেল হোস্টেল করেছি, ফটিকরায় আম্বেদকর কলেজে করেছি, গন্ডা তুইসাতে আমরা যে ডিগ্রি কলেজ আছে সেখানে একটা হোস্টেল আমরা করেছি। আমি নিজেও সেখানে গেছি গঙ্গানগরে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বারবার বলছিলেন যে হোস্টেলগুলোতে প্রায়শই আপনারা দেখবেন টিভির পর্দায় বিভিন্ন হোস্টেলে উনি যান, তো বলছেন যে ওখানে ওয়ার্ডেনের খুব সমস্যা, নিয়ে নাও। তো 170 জন হোস্টেল ওয়ার্ডেনকে অলরেডি আমরা অনুমোদন দিয়ে দিয়েছি, সেভাবে সেই কাজটা চলছে। এখানে মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন তার যে অধীনে 50টি যে হোস্টেল আছে আমরা চাইছি সেগুলোকে এখন বিজলির আগামী দিনে যেহেতু ডিপ্লিশন হচ্ছে গ্যাসের, তো সেই জায়গায় সৌর বিদ্যুতের মাধ্যমে জল পরিশোধনের ব্যবস্থা, তার জন্য আমরা প্রায় 19 কোটি টাকা বরাদ্দ করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জনজাতি ক্ষমতায়ন অভিযান, ধরতি আভা জনভাগীদারি অভিযান, সেটা আমরা শুরু করেছিলাম
এবং এটা একটা বিরাট মডেল বলা চলে, এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এটা ত্রিপুরা একটা মডেল হিসাবে, রাজ্য হিসাবে এখন পরিগণিত হচ্ছে। যে জনজাতিদের জন্য আমরা যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের ডিরেকশন দিয়েছেন সেভাবে আমরা কাজ করেছি। এর মধ্যে আমরা প্রায় 4036টি শিবির করেছি, এবং এই শিবিরগুলোর অর্থ কি, বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দেওয়া। প্রায় 12 লক্ষর উপরে জনজাতি আমাদের ভাই বোনেরা সেটা উপকৃত হয়েছেন, এবং তাতে করে স্বাস্থ্যসেবাই হোক এবং বিভিন্ন যেসব বেনিফিশিয়ারি স্কিম এবং এসটি সার্টিফিকেট হোক ইত্যাদি সরঞ্জাম, এগ্রিকালচারের সরঞ্জাম, সেগুলোর আমরা সেখানে দিয়েছি। শুধু তাই নয়, এগুলো যাতে প্রপারলি দেখা হয়, এক একজন মিনিস্টারকে প্রভারী হিসাবে আমরা 8টা ডিস্ট্রিক্টে তাদেরকে আমরা নিয়োগ করেছিলাম, যাতে এই কাজটা প্রপারলি হয়। ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান আমরা 2 অক্টোবর 2024 আমরা শুরু করেছিলাম। 8টি জেলার মধ্যে প্রায় 52টি ব্লক, যেখানে 392টি জনজাতি গ্রাম সেখানে যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমরা এই কাজটা আমরা করেছিলাম। সেখানে হোস্টেল নির্মাণ, বিপণন কেন্দ্র এবং ফরেস্ট রাইট সেল স্থাপন যাতে হয় তার জন্য প্রায় 81,69 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এখানে মৎস্য চাষের জন্যই হোক, উদ্যান পালনের জন্যই হোক, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে প্রায় 14.28 কোটি টাকা এই জনজাতি এলাকায় দেওয়া হয়েছে। মৎস্য চাষের জন্য 1.12 কোটি টাকা, উদ্যান পালনের জন্য 2.36 কোটি টাকা দেওয়া হয়েছে। 7,666 পরিবার ও 512টি জনবসতি স্থানে যেখানে বিদ্যুৎ যাতে সেখানে পৌঁছে যায় তার জন্য 42.37 কোটি টাকা দেওয়া হয়েছে। আমরা কোনো জায়গায় খামতি রাখিনি, কিন্তু আপনার অনেকে জানে না, এগুলো বুঝতে হবে। আমার মনে হয় ডেইলি আমাদের এই কাগজগুলো সবার কাছে বিতরণ করা দরকার, কারণ অজ্ঞানতার মাঝে কিন্তু অনেকে ঢুকে যায়। আমরা যে করছি অ্যাওয়ারনেস, সে বিষয়ে করছি আমরা, কিন্তু আরো মাইক্রো স্তরে যদি আমরা করতে পারি আমাদের সরকারের উপরে আরো বেশি আস্থা আসবে। আমাদের মাননীয় এমপি মহোদয় অলরেডি বলেছেন যে আমরা জনজাতি এলাকায় যেখানে 30 হেক্টর রাবার যে চাষের ব্যবস্থা ছিল, আমরা সেটাকে এবার আমি 69,000 হেক্টর উন্নতি করেছি, যাতে আরো বেশি করে রাবার চাষে তারা যুক্ত হতে পারে। এখানে স্মোক হাউসের বিষয় আছে, এবং যাতে ভালো স্মোক হাউস, স্ট্যান্ডার্ডাইজ স্মোক হাউস তৈরি করা যায় তা, এবং 25টি যাতে সেখানে প্রসেস করা যায় তা সেই ব্যবস্থাও আমরা করেছি এবং সেটা স্থাপন করা হয়েছে। এবং যে রাবার শিটটা আমরা কেরালার যে রাবার শিট, আমাদের রাবার শিট থেকে অনেক দাম, তা আমরা চাইছি যে আমি কিছুদিন আগেও যখন আমি সেক্রেটারিয়েটে মিটিং করেছিলাম এই বিষয়ে আমি কথা বলছিলাম, রাবার বোর্ডের যিনি আছেন উনাকে আমি ডেকেছিলাম, তো উনি বলছেন ওনাদের যে রাবার শিট অনেক কোয়ালিটিভ। তা আমি বললাম আমাদের কেন হবে না, তার জন্য যা যা এক্সপার্টাইজ লাগবে আমরা নিয়ে আসবো, কিন্তু আমাদের কোনো অংশেই তাদের থেকে কম যাতে না হয়, হয়তোবা সমান হবে নতুবা বেশি হতে হবে। আজকে 2023 নভেম্বর, আজ আপনারা সবাই জানেন যে জনজাতীয় গৌরব দিবস, এটাও পালন করতে হবে। প্রধানমন্ত্রীজি সেটা করেছে জনজাতিদের সম্মান দেওয়ার জন্য। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পানীয় জল, জীবিকা, এইগুলো হচ্ছে মেইন আমাদের স্তম্ভ, যার উপর ভিত্তি করে এই জনজাতি গৌরব দিবসে মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন। আমাদের মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনার সেখানে পশুপালনে যারা যুক্ত রয়েছেন 25,000 টাকা করে তাদেরকে আমরা সাহায্য দিচ্ছি। প্রতিটা যারা এই কাজ করছেন 7,670 জন এর মধ্যে উপকৃত হয়েছেন, এবং এতে করে কত কোটি টাকা খরচ হয়েছে, 19,18 টাকা এর মধ্যে দেওয়া হয়েছে। আমরা এর মধ্যে ডিসিশন নিয়েছি 500টি অটো রিক্সা দেওয়া হবে, এবং সেগুলো জনজাতি যুবক যারা বেকার আছেন তাদের মধ্যে সেটা বিতরণ হবে, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। যারা নিট আছে বা জি পরীক্ষা দিতে চায় বা আইএস পরীক্ষা দিতে যায়, ইউপিএসসি পরীক্ষা দিতে যায়, ইভেন আমাদের টিসিএস, টিপিএস বা টিএফএস, আইএফএস যদি এইগুলো পরীক্ষা দিতে হয় তাদের জন্য স্পেশাল কোচিং যাতে দেওয়া যায়, তার জন্য যে সুপার 100 স্কিম আমরা চালু করেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতির উন্নয়নের জন্য আমরা যে এক্সটার্নাল এডেড যে প্রজেক্ট, তার জন্য আমরা লোন নিয়েছি বিশ্বব্যাংকের থেকে।
আমি নিজেও গিয়ে মাননীয় যে অর্থমন্ত্রীজির সাথে কথা বলেছি। আমাদের 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি এই শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আমি 2 বছরের মধ্যে বারবার বলছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নেওয়া অনেক সময়, কিন্তু আমরা যেভাবে পার্সুয়েশন করেছি এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রীজি যেভাবে আমাদের সাহায্য করেছেন সেটা সম্ভব হয়েছে। এবং সেখানেও জীবিকা, শিক্ষা এবং যাতে রাস্তাঘাটের সেখানে উন্নয়ন হয় তার জন্য সেটা আমরা নিয়েছি। জনজাতি এলাকায় আমি বহু জায়গায় দেখি এখন আমাদের জনজাতি ছেলে মেয়েদের মধ্যে দেখেছি খেলাধুলাই হোক বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু অনেক অনেক বেটার পজিশনে এখন। এখানে ফুটবল খেলা আপনারা যান, বেশিরভাগই দেখি আমি জনজাতি ছেলে মেয়েরা। তো এর জন্য আমরা জনজাতি এলাকায় 2টো সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড আমরা তৈরি করেছি, আরও একটা নির্মাণ করার সেটাও কাজ চলছে সেখানে। আরেকটা বিষয় এই জনজাতিদের নিয়ে আমরা দেখছি যে আপনারা দেখেছেন যে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা। ড্রাগ নিয়ে আমাকে জনজাতিদের অনেক নেতা আমাকে বলেছেন আপনি এদিকে একটু নজর দিন। আমাদের এখানে এই যে ইচ্ছে করে এর পেছনে কিন্তু অনেক কারণ আছে, এটা ইন্টারন্যাশনাল কারণও থাকতে পারে যে এখানকার জনজাতিরা যাতে উন্নয়ন না করতে পারে তাদেরকে বসিয়ে দেওয়া যায়, তাদেরকে যদি তাদের চিন্তা শক্তি যদি কমানো যায়। এই এডিকশন কিন্তু দেখা গেছে জনজাতির অনেক ছেলে মেয়েদের মধ্যে আমি জানি না, ছেলেদের মধ্যে কিন্তু আমার কাছে খবর আছে এখন সবাই এই ধরনের একটা এই যে ব্যাড হ্যাবিটের মধ্যে চলে যাচ্ছে এডিকশন। তো সেই জায়গায় আমাকে অনেক জনজাতি ভাই বোনেরা মায়েরা আমাকে বলছে প্লিজ আপনি এদিকে নজর দিন, অনেক সাংবাদিক বন্ধুরাও বলছেন। তো সেই জায়গায় আমরা একটা থিম নিয়েছি, ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম। ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম, এই নিয়ে আমরা একটা ফুটবল প্রতিযোগিতা অলরেডি আয়োজন করা হয়েছে। আমি নিজেও অনেক জায়গায় যাই যে এই যে নেশা করে, নেশাটা তো অ্যাকচুয়ালি একটা সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য করে, নিজেও বুঝে না। আমি যে নেশা করি আমার নিজেকে জাহির করার জন্য সেটা করি, যেটা সুস্থ অবস্থায় আমি যে জিনিসটা বলতে পারবো না, যখন আমি ড্রাগস নেব সেই কথাটা আমি বলতে পারবো। কিন্তু এতে করে নিজের তো সর্বনাশ, পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে। তো এই জায়গার মধ্যে আমাদের যে অ্যাওয়ারনেস সেটা আমাদের করতে হবে। ইন্ট্রাভেনাস ইনজেকশনে আমরা জানি HIV ইনফেকশন প্রচুর, তো HIV একবার যদি ধরে সেটা কিন্তু শরীর থেকে আর যায় না। তো HIV থেকে আমাদের মুক্ত হতে হবে। এবং এখানে বহু লোক আমাদের যদি স্ক্রিন প্রপারলি না হয়, স্ক্রিনিং সাইন অ্যান্ড সিমটম উপসর্গ দেখে না থাকলে বোঝাও যায় না, যখন উপসর্গ বোঝা যায় বাই দিস টাইম অ্যাডভান্স স্টেজ তার এইডস হয়ে যায়। তার যে WBC শরীরের রক্তের যেটা প্রতি ফাইট করে এই ভাইরাসের এগেনস্টে তাকে প্রথমে আঘাত করে। তো এইডস হওয়াতে নিজের যে ফাইট করার যে ক্ষমতা সেটা কম হয়ে যায়, যে কারণে অন্যান্য রোগ এসে যখন ঢুকে তাতে করে তার মৃত্যু হয়। তো এই অবস্থার মধ্যে আমরা ত্রিপুরা কিন্তু যাতে ত্রিপুরা আগে না বাড়তে পারে জাতি জনজাতি সবার মধ্যেই, শুধু জনজাতি না, এটা বাইরের থেকে একটা চেষ্টা হচ্ছে যাতে সবাই এই ড্রাগ নিয়ে বুধ হয়ে থাকে। তো আমরা এর দিকে আমাদের ফাইট করতে হবে এবং আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করছেন। আমরা রেড রিবন ক্লাবও আমরা করেছি। আমরা মুখ্যমন্ত্রীর ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন 2022-23 অর্থবর্ষে 9 কোটি টাকা আমরা দিয়েছি। 2023-24 অর্থবর্ষে এটা দিয়েছি 2022-23-এ, আর 2023-24-এ কত দিয়েছি 30 কোটি টাকা। সেম 2024-25-এ 33 কোটি টাকা, 2025-26-এ 35 কোটি টাকা আমরা দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় 9 কোটি টাকা আমরা দিয়েছি, যেটা 2022-23-এ, আর 23-24-এ 12 কোটি টাকা, আর 2024-25-এ 13 কোটি 20 লক্ষ টাকা দিয়েছি, আর 2025-26-এ এখন পর্যন্ত 13 কোটি 50 লক্ষ টাকা আমরা দিয়েছি। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামে এখন পর্যন্ত আমরা 9 কোটি 2023-24-এ দিয়েছি, এবং 2023-24-এ আমরা দিয়েছি 10 কোটি টাকা, 2024-25-এ 15 কোটি, এবং 25-26-এ আমরা 15 কোটি টাকা দিয়েছি। একই টাকা আমরা দিয়েছি এবারও। ডেভেলপমেন্ট ফর এগ্রিকালচার সেখানেও আমরা 2.8 কোটি টাকা দিয়েছিলাম 2022-23-এ, এখন 23-24-এ 6.08 করোড় টাকা দিয়েছি, 2024-25-এ আমরা 6.5 দিয়েছি, 2025-26-এ 7.25 দিয়েছি। তো
এইভাবে বিভিন্ন যে আমরা চাইছি যে ত্রিপুরাকে যেভাবে জনজাতি অধ্যুষিত এলাকায় যাতে আরো বেশি করে আমরা কাজ করতে পারি, সেই কাজগুলো আমরা করছি। বিভিন্ন সামাজিক যে সহায়তা প্রকল্প সেগুলো আপনারা জানেন যে প্রায় 4 লাখের উপরে আমরা বিভিন্ন যে সামাজিক প্রকল্প মাধ্যমে আমরা দিচ্ছি। তো আজকে আমাদের বুঝতে হবে, এখানে জনজাতি ভাই বোনেরা এসছেন, আমি আপনাদের কাছে আমি আবেদন রাখবো যে ভারতীয় জনতা পার্টিতে আপনারা এসছেন এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা ত্রিপুরাতে এস্টাবলিশ করতে পারেন, সেটা ফর এভার সারা জীবনের জন্য এটা আপনারা পতাকা ভারতীয় জনতা পার্টির জনজাতি এলাকার মধ্যে আপনারা পুঁতে দিলেন, যেটা নেক্সট জেনারেশন সেটা দেখবে এবং আমাদের মধ্যে যে সমস্যা যে চিন্তা ভাবনা মাঝে মাঝে হয় তার থেকে আমরা দূরে থাকতে পারবো। আশা করি আজকের এই যোগদানে আপনারা নিশ্চয়ই খুশি হবেন এবং যেখানে যা দরকার এই সরকার আপনাদের সাথে থাকবে, আমাদের পার্টিও আপনাদের সাথে থাকবে। সবাইকে আবার আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বেলায় বেলায় হাম্বাই চীনের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী